আপনারা শুনছেন অনেক কল্পনা। আচ্ছা, আপনাদের কেমন লাগবে যদি আপনাদের হাতে এমন কিছু অলৌকিক মায়া বা জাদু চলে আসে? হুম, ছোট্টবেলায় আমরা সবাই এরকমই কল্পনা করতাম। আশা করছি আপনারাও এমনটাই কল্পনা করেছেন। এমন কোনো অলৌকিক শক্তি যদি আমরা পেয়ে যেতাম, তাহলে নিজের চাহিদা, ইচ্ছে সমস্ত জিনিসই চোখের সামনে এনে হাজির করতে পারতাম। কতই না ভালো হতো, তাই না? তবে তা শুধু আমাদের কল্পনার জগতেই সীমিত ছিল। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি তা শুধু আমাদের কল্পনাই মাত্র। বাস্তব জীবন তার থেকে সম্পূর্ণ আলাদা। তবে আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা সেই ছোট্টবেলার কল্পনার জগৎ থেকেই বার হতে পারেনি, এবং এর ফলস্বরূপ আমাদের আজকের গল্প পিন্ডি। গল্পটির লেখনে আছেন আকাশ, গল্পপাঠে আমি সুব্রত এবং পঙ্কজ। আমাদের গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। চলুন আর দেরি না করি শোনা যাক আমাদের আজকের গল্প পিন্ডি। পিন্ডি শামু সবে বিদেশ থেকে ফেরত হয়েছে। গ্রামে তার বাবা বিশাল বৃত্তবান মানুষ, তবে সে তার বাবার মতো মোটেই ছিল না। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম, তবে তার নৈতিক শিক্ষাটা ভালোভাবে হয়নি। আর শামু তার মা বাবার টাকা পয়সা যেইভাবে উড়াচ্ছিল তা দেখে তার মা বাবা একটা কঠিন সিদ্ধান্ত নেন। আমাদের একটি মাত্র সন্তান। আমরা ভেবেছিলাম আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করব, তাকে ভালো শিক্ষা দেব। কিন্তু আমাদের অধিক আদর, যত্ন, ভালোবাসায় সে দিন তো দিন অধঃপতনের দিকে যাচ্ছে। শামুর মা, আমি সিদ্ধান্ত করেছি আমি শামুকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এবং তার কাছে আমি একটা শর্ত রাখব। যেদিনই সে 10,000 টাকা উপার্জন করতে পারবে এবং আমার হাতে এনে দিতে পারবে, সেদিনই তাকে আমার বাড়িতে ঠাঁই দেব। সব কিছুই আমি তার ভালোর জন্যই করছি। সে এখন যেভাবে দু হাতে টাকা পয়সা নষ্ট করছে, এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের এই বিশাল সম্পত্তি একদিন সে ধূলিসাৎ করে দেবে। বাইরের বাস্তব জগতে গেলে সে বুঝতে পারবে টাকা পয়সা কামানো কতটা কঠিন। তাছাড়া সে লোকদের সাথে ব্যবহার করাটাও শিখবে। শামুর মা প্রথমে রাজি না হলেও শেষে উনি রাজি হন। একদিন শামু তার বন্ধুদের সাথে আড্ডা সেরেই সন্ধ্যাতে বাড়ি ফিরে। বাড়ি ফিরতেই শামুর বাবা তাকে ডাকেন। শামু, এই শামু, এদিকে আয় তো একটু। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। আমি সিদ্ধান্ত করেছি তুই আমাকে টাকা কামাই করে দিবি। কি কি বললে বাবা? টাকা? আমি টাকা কি করে কামাই করব? টাকা কিভাবে কামাই করব তাও তো আমি জানি না। আমাদের এত বিশাল ধন সম্পদ থাকতে আমি কেন টাকা কামাই করতে যাব? হ্যাঁ, আমার বিশাল ধন সম্পদ, যা আমি নিজে তৈরি করেছি। তোর কি আছে? হ্যাঁ, এই ধন সম্পদ সব কিছুই আমার। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে 6 মাসের মধ্যে 10,000 টাকা আমাকে কামাই করে এনে দিতে হবে। তা যদি তুই এনে দিতে না পারিস তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। শামু তার বাবার মুখের এই সব কথা শুনে তার মাথায় যেন বাজ পড়ে। অপরদিকে তার বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। প্রায় ঘন্টাখানেক কথা খাটাখাটির পর অবশেষে পরিস্থিতিটা এতটাই গরম হয়ে যায় যে
ঠিক আছে, থাকবো না তোমার এই বাড়িতে। যেদিন আমি টাকা কামাই করে আনতে পারবো সেদিনই তোমার বাড়ির চৌকাঠ মারাবো, তার আগে নয়। প্রচণ্ড রাগে শামু বাড়ি থেকে বেরিয়ে যায়, আর শামুর মা বাবা বুক ফাটিয়ে কান্না করতে থাকেন। এটা তাদের বাধ্যতা ছিল, যা তারা নিজেরাই করেছে, যাতে তাদের ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে বাড়ি ফিরতে পারে। শামু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এই বাড়িটা যেন শূন্য হয়ে গেছে। মাসের পর মাস কেটে যায়, শামু আর বাড়ি ফেরে না। 5 মাস, 10 মাস, দেখতে দেখতে বছরও কেটে যায়। হঠাৎ 2 বছর পর শামু বাড়িতে এসে তার মাকে ডাক দেয়। মা, ও মা, বাবা, তোমরা কোথায়? বেরিয়ে এসো, আমি বাড়িতে চলে এসেছি। বৃদ্ধ মা বাবার শেষ সম্বল ফিরে আসছে দেখে তারা দুজন কাঁদতে কাঁদতে ছুটে যায় ছেলের কাছে এবং ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি? সেদিন না হয় তোকে রাগ করে 2টা কথা বলেছিলাম, তাই বলে তুই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবি? আয় বাবা, আয়, আমার বুকে আয়। তখন শামু তার বাবার কথার উত্তরে বলে, বাবা, তুমি সেদিন আমাকে বকেছিলে বলে আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছিল। বাবা, মা, আমি আজ বুঝতে পেরেছি, আর আমি তাও বুঝেছি যে টাকা কামাই করা কত কষ্টকর। তখন শামুর মা বাবা তাকে বুকে জড়িয়ে নেন। তাদের সংসারে আবারও সুখ শান্তি ফিরে আসে। এইভাবেই কিছুদিন চলে যায়। শামু আবারও তার ছোট্টবেলার বন্ধুদের সাথে মেলামেশা করতে শুরু করে। একদিন সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধেবেলা ঘুরে ফিরছিল। হঠাৎ গায়ের রাস্তায় এক বৃদ্ধ কুজো সন্ন্যাসী লোক সে দেখতে পায়। সে গাছের নিচেই বসেছিল। সে তার পাশ কাটিয়ে ঠিক যাচ্ছিল, ঠিক সেই সময়ই সেই বৃদ্ধ লোক অদ্ভুতভাবে হাত লম্বা করে তার হাতে একটা ফল আনেন। এই দেখে শামু জায়গাতেই থেমে যায়। একে দৃশ্য সে যে দেখছে, সে তাড়াতাড়ি করে তার চোখ কচলে এবং সে আবারও তাকায় সেই বৃদ্ধ লোকের দিকে। না, সেটা সত্যি। সেই বৃদ্ধ লোক মায়া দ্বারা আনা সেই ফলটা এবার খাচ্ছিলেন। এই দেখে শামুর মনে এবার অজস্র প্রশ্ন। না, সে যেটা দেখছে সেটা একদম সত্যি। বৃদ্ধ লোক সেই ফলটা খাচ্ছেন। এই দেখে শামুর মনে এবার অজস্র প্রশ্ন জন্ম নেয়। সে দৌড়ে যায় সেই সন্ন্যাসী বাবার দিকে। কে আপনি জ্ঞানী বাবা? আর আগে আপনাকে এখানে তো কখনো দেখিনি। আর আপনি কিভাবে শূন্য থেকে হাত বাড়িয়ে এই ফলটা নিয়ে আসলেন? বাবা, আপনার এই দৃশ্য দেখে আমি বিস্মিত হয়ে পড়েছি। বাবা, আমাকে দয়া করে এই বিষয়টা একটু বলুন। আমি চণ্ডাল, আমার কোনো জায়গা নেই আর ঘর বাড়িও নেই। আমি যেখানে যাই সেখানেই আমার ঘর। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি শূন্য থেকে হাত বাড়িয়ে ফলটা আনলেন কিভাবে? ও, ওটা আমার সিদ্ধি। ওটা আমার সারা জীবনের তপস্যার ফল। আমি এই সিদ্ধি লাভ করতে আমার জীবনে সব কিছুই ত্যাগ করেছি। তবে আমি যখন যা চাই তা আমি এই সিদ্ধি দ্বারা হাজির করতে পারি। বৃদ্ধ লোকের কথা শুনে শামুর মনে আজও সব জিনিস চলতে শুরু করে। যে জিনিসটা আমি ছোটবেলায় ভাবতাম, আদৌ কি তা সত্য? সত্যি কি এমন কোনো মায়া আছে যার দ্বারা সব কিছু সম্ভব?
এইসব চিন্তা করতে করতেই শ্যামু তৎক্ষণাৎ সেই বৃদ্ধ সন্ন্যাসীর পায়ে পড়ে যায়। বাবা, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। আমিও আপনার মতো এই সিদ্ধি লাভ করতে চাই। আমিও চাই আমার জীবনটাকে সহজ করে তুলতে। বাবা, দয়া করে আমাকে আপনার শরণাপন্ন করে নিন। এই সিদ্ধি লাভ করা এত সোজা নয় বালক। অনেক কিছু ত্যাগ করতে হবে তোমাকে এই সিদ্ধি লাভের জন্য। তুমি কি পারবে বালক? হে বাবা, পারবো আমি। আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি। দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। শ্যামুর এই কথা শুনে সন্ন্যাসী বাবা কিছুক্ষণ চিন্তা করেন, আর চিন্তা করার পর বলে উঠেন, আজ রাত্রি 12টার সময় তুই এই গাছের নিচে চলে আসবি। তোকে নিয়ে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞ আর সমস্ত বিধি সম্পন্ন হওয়ার পর তুই সিদ্ধি লাভ করতে পারবি। সন্ন্যাসী বাবার এইসব কথা শুনে শ্যামুর মনে আনন্দের জোয়ার বয়ে যায়। সে যদি একবার এই সিদ্ধি লাভ করতে পারে তাহলে সমস্ত পৃথিবীটাকে সে তার হাতের মুঠে আনতে পারবে। আনন্দ আর কৌতুক তাকে মাতিয়ে তুলেছে। রাত্রিতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লে শ্যামু চুপি চুপি তার ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে এবং সে দৌড়ে পৌঁছে যায় সেই গাছের তলায়। সেখানে গিয়ে শ্যামু দেখতে পায় সন্ন্যাসী বাবা আগে থেকেই সেখানে উপস্থিত। বালক, তুই এসেছিস? আয় আয়, এখানে বস। যজ্ঞ শুরু হবার আগে তুই আবারও একবার চিন্তা করে নে। একবার এই যজ্ঞটা শুরু হলে সেই যজ্ঞটা আর থামানো যাবে না। শ্যামু সন্ন্যাসী বাবার কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তারপর সন্ন্যাসী বাবা তাকে বললেন, যজ্ঞ শুরু হওয়া মাত্রই তুই অনেক জিনিস দেখতে পারবি, কিন্তু সাবধান, তুই কিন্তু তোর জায়গা থেকে উঠবি না, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর। এরপর সন্ন্যাসী বাবা ওনার যজ্ঞ শুরু করেন। যজ্ঞটা শুরু হতেই হু হু করে বাতাস চলতে শুরু করে। বাতাসের সাথে এত পচা গন্ধ আসছিল যে সেখানেই শ্যামু বমি করে দেবে এমন একটা পরিস্থিতি হয়। তার চোখগুলো ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে আসছে। সে কোনো মতেই নিজের চেতনাকে ধরে রাখে এবং সে আবছা আবছা দেখতে পায় ছোট্ট একটা কালো বাচ্চা, যার চেহারা খুবই বিচ্ছিরি, খুবই ভয়ঙ্কর এবং তার বর্ণ ধূসর কালো, যার হাতের নখগুলো মাটিকে স্পর্শ করে আছে। কি ভয়াবহ দৃশ্য! এর মধ্যেই সে দেখতে পায় সন্ন্যাসী বাবা তার সাথে থাকা একটা কুলোর উপর একটা পাত্র থেকে কিছু জল ঢালছেন, আর তার উপর দিয়েছেন একটা লেবু, সাথে দিয়েছেন 3 মুঠো চাল। কিন্তু অদ্ভুতভাবে সেই চালগুলো কুলোর মধ্যে পড়তেই ভাতে রূপান্তরিত হয়, আর জলগুলো পরিণত হয় রক্তে। তারপর সে দেখতে পায় সন্ন্যাসী সেই ভাতগুলো দিয়ে 3টা পিণ্ডি বানিয়েছেন। কি বিচ্ছির দুর্গন্ধ আসছিল সেইগুলো থেকে। তারপর সন্ন্যাসী বাবা 3টা পিণ্ডি তাকে দিয়ে বলেন, এই নে, এই 3টা পিণ্ডি তোর হাতে তুলে দিলাম, আর এই 3টা পিণ্ডি তোর বাড়িতে থাকা কুয়োর মধ্যে বিসর্জন দিয়ে দিবি। এই পিণ্ডিগুলির অর্ধেকটা তুই খাবি, আর বাকি অর্ধেকটা কুয়োতে ফেলে দেবি। এইভাবে তুই 3 দিন করবি।
প্রথম 2 দিন সেই পিণ্ডিগুলি জলে ফেলে দিলে সেগুলি ডুবে যাবে। তবে 3য় দিন তুই যে পিণ্ডিটা জলে ফেলবি সেটা আর ডুববে না। আর কুয়োর জলও সাদা থেকে রক্তবর্ণ হয়ে উঠবে। যখন দেখতে পারবি কুয়োর জল লাল হয়ে উঠেছে, তখনই বুঝতে পারবি তোর সিদ্ধি লাভ হয়েছে। তবে সাবধান করে দিচ্ছি তোকে, এই 3 দিনের মধ্যে তুই কোনো জনসম্মুখের মধ্যে আসবি না। কথাটা ভালো করে মনে রাখিস। শামু ভয়ে ভয়ে সেই 3টা পিণ্ডি নিয়ে ঘরে চলে আসে এবং সকাল হতেই তার বাবাকে বলে, বাবা, আমি 3 দিনের জন্য এক বন্ধুর বাড়ি যাচ্ছি। ঠিক 3 দিন পরে আমি বাড়ি ফিরব। কিন্তু তুই কোন বন্ধুর বাড়িতে যাবি, আর কেনই বা যাবি তোর বন্ধুর বাড়িতে? আমাকে কিছু একটা বলে যা, কি কারণে যাচ্ছিস? এটা বুঝবে না তুমি। আমি খুব শীঘ্রই বাড়ি ফিরব। এই বলেছে ঘর থেকে চলে যায়। আর তার বাবা পিছন থেকে ডাকলেও সে এইসব কিছুর পাত্তা দেয় না। এবং রাত্রিবেলা সে চুপি চুপি তাদের একটা ভাঙ্গা গোয়াল ঘরে এসে লুকিয়ে পড়ে। আর সেই ঘরের মধ্যে ছিল সেই পরিত্যক্ত কুয়োটা। রাত্রিতে সে এই দুর্গন্ধময় রক্তমাখা পিণ্ডি অর্ধেক নিজে খায় এবং বাকিটা কুয়োর জলে ফেলে দেয়, ঠিক সন্ন্যাসী বাবার কথা মতো। এবং সন্ন্যাসী বাবা তাকে আরও নিষেধ করেছেন, এই 3 দিনের মধ্যে এই রক্তমাখা পিণ্ডি ছাড়া সে যেন জলও পান না করে। প্রথম দিন, দ্বিতীয় দিন এবং অবশেষে চলে আসে সেই 3য় সিদ্ধি লাভের দিন। সেই দিনও সে অর্ধেক পিণ্ডি নিজে খায় এবং বাকি অংশটা জলের মধ্যে ফেলে দেয়। তবে অদ্ভুত, অর্ধেক পিণ্ডিটা জলে ফেলতেই কুয়োর জল এবার রক্তবর্ণ হয়ে ওঠে এবং শামুর মনে এবার আনন্দের বন্যা বেয়ে যায়। হে, আমি পেরেছি! হে, আমি পেরেছি! আমি সিদ্ধি লাভ করতে পেরেছি। অবশেষে আমি সিদ্ধি লাভ করতে পেরেছি। আমার সিদ্ধি লাভ হয়ে গেছে। এখন সমস্ত পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় আনবো। এই কথা বলতে না বলতেই অল্প সময়ের মধ্যেই শামুর নাক এবং কান দিয়ে রক্ত বেরিয়ে আসতে শুরু করে এবং সে ভয় পেয়ে যায়। হে হে, এটা কি হচ্ছে আমার সাথে? আমার নাক কান দিয়ে রক্ত বার হচ্ছে কেন? কি হচ্ছে আমার সাথে এটা? এইভাবে আমার গাড়ে ব্যথা করছে কেন? মনে হচ্ছে কোনো ভারী বস্তু আমার গাড়ে এসে বসেছে। সে তো প্রচণ্ড চাপ এর আগে কখনো অনুভব করেনি। তার মনে এবার ভয়ের সঞ্চার হয় এবং সে এই ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সে দৌড়ে ঘরের চৌকাঠের কাছে যায় এবং চৌকাঠের উপর পা দিতেই প্রচণ্ড এক জিনিস তাকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয় এবং একটা ধাক্কায় সে আবারও ঘরের ভিতরে এসে ছিটকে পড়ে। এ কি, এ কি? এ বাবা, কে আমাকে ধাক্কা দিল? বারবার কয়েকবার সে প্রচেষ্টা করে এই ঘর থেকে বের হবার, তবে একইভাবে সে সেই ঘরের দরজার মুখ থেকে ছিটকে আবারও ঘরের ভিতরে চলে আসে। কে তুই? কেন তুই এইভাবে আমার সাথে করছিস? আমার সামনে আয়। আমি করছি। আমি তোর সঙ্গী, আমি তোর সিদ্ধি। তুই আমাকে পাওয়ার জন্যই তো এত বৃদ্ধি সম্পূর্ণ করেছিস। সেই বৃদ্ধ সন্ন্যাসী আমাকে দিনের আলোয় পুড়াতো। সেই বৃদ্ধ সন্ন্যাসীর ঘাড়ে ছিল আমার গড়। অবশেষে সে তোর ঘাড়ে আমাকে নামিয়েছে। এই অন্ধকার ঘরটা আমার খুব পছন্দ, খুব। এখন থেকে তুই আর আমি এই অন্ধকার ঘরেই থাকবো। না না, এটা কখনোই হতে পারে না।
সন্ন্যাসী আমার সাথে এত বড় ছলনা করতে পারে না। কান্না করে আর লাভ নেই, এখন থেকে তুই আমার বাহক। শামু অক্লান্ত পরিশ্রম করে সেই ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে অক্ষম। দিনের আলো ফুটতেই সে গ্রামের রাস্তায় একটা ছেলেকে দেখতে পায় এবং সে তাকে ডাকে এবং তাকে বলে তার মা বাবাকে তার এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য। তার এই খবর পেয়ে তার মা বাবা দৌড়ে আসেন সেখানে। তার মা বাবা দৌড়ে এসে এই ঘরে প্রবেশ করতে চান, তবে এক অদ্ভুত মায়ার দ্বারা তারাও বাইরে থেকে ছিটকে পড়ে যান। দেখতে দেখতে গ্রামবাসীরা এসে উপস্থিত হয় এবং এক সন্ন্যাসীকেও ডেকে আনা হয়। সন্ন্যাসী বাবা এখানে আসতেই সেই প্রেতটা বলে ওঠে, সন্ন্যাসী, তোর ক্ষমতা নেই। যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। সন্ন্যাসী চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করেন এবং চোখ খুলে তিনি সবাইকে নির্দেশ দেন, তোমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাও। এই গ্রামে পিণ্ডিখুর প্রেত প্রবেশ করেছে। এ প্রচণ্ড শক্তিশালী, যে গ্রামে প্রবেশ করে সেই গ্রামটাকে শেষ করে দে। চলে যাও তোমরা। শামুর মা বাবা সন্ন্যাসীর কথা মানতে রাজি নন। হঠাৎ এক বাতাসের ঝোঁকা আসে এবং সেই বাতাসের ঝোঁকায় শামুর মা বাবা এবং সন্ন্যাসীকেও সেই ঘরের ভিতরে ঠেলে নিয়ে যায়। এই দেখে গ্রামবাসীরা দৌড়ে পালায়। এরপর থেকে এই শস্যভরা সবুজ গ্রাম পিণ্ডিকুর গ্রাম নামে বিখ্যাত হয়ে যায়। এই গ্রামে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও পাওয়া যায় না। তবে একটা জিনিস পাওয়া যায়, মধ্যবয়সী কোনো ছেলের প্রাণ রক্ষা আর আর্তনাদের চিৎকার। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প পিণ্ডি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।